সবাই শুনতে পাচ্ছ তো? চলো তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদের সামনের কিছু খবর যেটা লেটেস্ট হিসাবে তোমাদের বলছি। যেমন খবর শোনা যাচ্ছে যে তোমার মাদ্রাসা বলে আর কিছু থাকবে না। মাদ্রাসা সার্ভিস আর আমাদের স্কুল শিক্ষা যে কমিশন, সেটা একসাথে মিলে যাবে আর কি। ঠিক আছে, যেটা আমাদের বামফ্রন্টের সময় যেটা রিক্রুটমেন্ট হতো না, একসাথে দেখবে দুটোরই নোটিফিকেশন একসাথেই বেরোতো, একদিনেই পরীক্ষা হতো। আর তোমরা জানো যে বিজেপি সরকার আসার পর থেকে মাদ্রাসার দিকে টার্গেট ছিল, আলাদা করে মাদ্রাসা রাখবে না। মানে এটা ভাবা উচিত নয় যে মাদ্রাসা বন্ধ করে দেবে, সেটা নয়। মাদ্রাসায় স্কুলগুলো থাকবে, কিন্তু তার রেগুলেশন বা তার রিক্রুটমেন্ট, তার প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু এসএসসি দ্বারাই রেগুলেটেড হবে। ঠিক আছে, এটা পাকাপোক্ত খবর ধরতে পারো। আর যেটা আমরা জানি, ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1 লক্ষ নিয়োগের কথা বারবার বলে আসছিলেন। ওটা যতটুকু শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে একে একে সমস্ত মানে নোটিফিকেশন গুলো আসবে বলে আমরা মনে করছি আর কি, বা শিক্ষা মহল মনে করছে। তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট প্রসেস, তাই না, গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন যেটা আমরা শুনতে পাচ্ছি ওটা পিএসসির মাধ্যমে আবার ফর্ম ফিল আপ হবে। পিএসসি ওটা কন্ডাক্ট করবে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রায় 11,500 মতন হচ্ছে রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, সেই সাথে শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরেই তোমার আপার প্রাইমারি টেট, তাই না, আপার টেট যেটাকে আমরা বলি, ওরও নোটিফিকেশন হবে, তেমনটাই আমরা শুনছি। ঠিক আছে, নোটিফিকেশন আসতে চলেছে। এবার তোমরা বলবে যে স্যার এইসব খবর তো আমরা শুনে কি হবে, কারণ আমরা যে খবরে আছি, অনেকেই তোমরা অলরেডি বলা বলি শুরু করেছো যে 2025টা কি বাতিল হয়ে যাবে। দেখো, বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, একটা প্রসঙ্গ উঠছিল যে ওবিসি যেহেতু আর এবি বলে কিছু থাকছে না, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো 2016 সালে যে সমস্ত ওবিসি এ ক্যাটাগরিভুক্ত টিচাররা যারা ছিল, তারা কার্যতভাবে আর সেই সংরক্ষণের আওতায় থাকছে না। তাদেরকেও জেনারেলে ট্রান্সফার হতে হবে। জেনারেলে ট্রান্সফার হতে গিয়ে যার কাট অফের মধ্যে থাকবে তারা থাকবে, না হলে তারা বেরিয়ে যাচ্ছে। এটাকে নিয়েই একটা মহলে বিভিন্ন প্রকার আলোচনা চলছে যে তাহলে কি প্যানেলটা কি বাতিল হয়ে গিয়ে ওদেরকে কি পুনর্বহাল করবে। দেখো, এইরূপ খবর যারা ছড়াচ্ছে, আমি জানি না তারা কিভাবে বলছে, কিন্তু এমনটা হবে না। তোমরা জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এক্সটেনশনের জন্য জমা পড়েছে ফাইল, তার যদিও শুনানি ওটা হয়নি, ওটাই আসার পর থেকেই বাকি প্রক্রিয়াগুলো চলবে। তোমরা জানো ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে, তোমাদের মধ্যে অনেকেরই ভেরিফিকেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই তো? যার আছে এই সপ্তাহের মধ্যেই আশা করি হয়ে যাবে, সম্ভবত 5 তারিখ বা 7 তারিখ লাস্ট শেষ হবে, তাই তো? 5 বা 7 হচ্ছে কি তোমার সেপ্টেম্বর, সবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে লাইফ সায়েন্সে কালকে আছে। হ্যাঁ, এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ, সোমবার, মঙ্গল বা বুধ, শুক্রবার পর্যন্ত টানা চলবে, তাই না? দিয়ে মোটামুটি কিছু কিছু জনে হচ্ছে কি ওই 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত মনে হয় আছে, তারপরে শেষ হয়ে যায়। এবারে তাহলে কি হবে, তাই না? কারণ যেহেতু হচ্ছে কি তোমার ওবিসির জন্য আবার ইনফরমেশন নিয়েছে, আমরা জানি যে যেহেতু ওবিসির জন্য ইনফরমেশন নিয়েছে, 7% যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তো লিস্ট আউট হবে না। তো সম্ভবত যেটা আমার ধারণা, নতুন করে যদি লিস্ট আবার জারি হয় ইন্টারভিউর জন্য, তাহলে তোমরা জানো যে জেনারেল ওবিসি এই লিস্টের হেরফের হবে, বা এই যে ভেরিফিকেশনের পরে অনেকে যারা বাদ চলে যাবে, তাদেরও হচ্ছে কি তোমার লিস্টও বেরোবে। তো এই নিয়ে মোটামুটি ভাবে সেপ্টেম্বরে
লাইফ সায়েন্স যারা আছো তোমাদের মনে হচ্ছে না যে ইন্টারভিউ শুরু করতে পারবে, কারণ আমরা তর্কের খাতিরে ধরে নিলাম 31 তারিখ যেহেতু হচ্ছে কি তোমার পর্যন্ত 9-10-এর ক্ষেত্রে লাস্ট ডেট আছে ওবিসির যেটা ক্যাটাগরি চেঞ্জের, তাই না? তাহলে আমরা ধরে নিলাম যে 1 সপ্তাহ তো লাগবেই, তাই না? সেপ্টেম্বরের ফার্স্ট উইকটায় পুরোটা লাগবে লিস্ট আউট হওয়া, তাই না? সেটা ফার্স্ট উইকে আমরা ধরে নিলাম যে 11-12-এর লিস্ট আউট হবে, তাই না? আবার 9-10টা যদি আমরা ধরি তাহলে সেটা পরে উইকে ধরে নিতে পারি, সেটা ধরে নাও তুমি 14 তারিখ, মানে 15 তারিখ কাছাকাছি চলে গেল সেপ্টেম্বরে। তাহলে বাকি আর ওই 15 দিনের নিশ্চয়ই তো ইন্টারভিউ শুরু করতে পারবে না, তাই না? তাহলে ধরে নাও সেপ্টেম্বরের হয় লাস্ট, নয়তো অক্টোবর থেকেই ইন্টারভিউটা শুরু হবে আর কি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি বলছি। ওকে, আর যদি হচ্ছে কি প্রসেসটাকে দ্রুতগামীভাবে শুরু করে তাহলে তোমাদের হয়তো হবে না, লিটারেচার সাবজেক্ট বা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে হয়তো শুরু হতে পারে সেপ্টেম্বরের প্রথমের দিকে, নয় ওই 20-22 তারিখ দিকে এরকম শুরু হতে পারে মেবি। আর প্যানেল বাতিলের কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে? ডিলে হবে, কতটা ডিলে হবে সেটা বুঝতেই পেরেছো, যে যেটা এক্সটেনশন নিয়েছে সেই এক্সটেনশন ডেটটা কি পর্যন্ত ডিলে হতে পারে, ঠিক আছে? যেটা আমরা শুনেছি অলরেডি মার্চ মাস, তাই তো? মার্চ মাস পর্যন্ত, 2027-এর মার্চ মাস, মানে এটা হয়ে গেল তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মে মাসটা কিভাবে শুরু হচ্ছিল না? মে মাসটা রিক্রুটমেন্ট জয়েন করাবে, দুটো নিয়েছে। মার্চ হচ্ছে কি তোমার এসএসসি নিয়েছে, আর পর্ষদ নিয়েছে হচ্ছে কি তোমার আর 1 মাস, ঠিক আছে? মানে ওরা 1 মাস বেশি নিয়েছে আর কি। এবারে সেটা মান্যতা দেয় কিনা সুপ্রিম কোর্ট, তাই না? এবারে সরকার বিষয় যেহেতু মান্যতা দিবেই, তাই না? কারণ হ্যাঁ স্যার, অক্টোবরে তো স্যার আমার পুজো আছে, মনে হয় আমাদের পুজোর পরেই হবে। দেখা যাক কি হয়। তো এই হচ্ছে কি বিষয়। সেপ্টেম্বরে স্যার বাকি সাবজেক্ট গুলো ইন্টারভিউ শুরু হলে সেপ্টেম্বরে 20-22-এ, অক্টোবরে লাইফ সায়েন্স হবে না? হলে হতে পারে, এই যে বললাম, এই যে এক্সটেনশনের উপর ভিত্তি করে হতে পারে। এক্সটেনশন কতটা কি হচ্ছে, কতটা তারা মানছে, তাই না? তো সেটার উপর ভিত্তি করেই আমরা ভেবে নিতে পারি, ঠিক আছে? এটা সম্ভবত সামনের সপ্তাহে চলে আসবে, তাই না? মানে এই কাল থেকে শুরু করে শুক্রবারের মধ্যে জানা যাবে যে এক্সটেনশনের খবরটা কতটা হচ্ছে কি তোমার হচ্ছে আর কি। তো সেটা এসে গেলেই একটা আন্দাজ পাওয়া যাবে, বা কমিশনও তার নোটিফিকেশন জারি করবে। দুটো জিনিস স্যার এখন, দুটো জিনিস হচ্ছে কি খুব ভাইটাল। একটা হচ্ছে কি তোমার এই সামনের সপ্তাহে, মানে সামনের সপ্তাহে বলতে হচ্ছে কি তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এই নতুন করে আবার লিস্ট আউটের ব্যাপারটাও খুব ভাইটাল। তার সাথে হচ্ছে কি তোমার এক্সটেনশনের যে খবরটা সেটাও খুব ভাইটাল। এই দুটো নিউজের উপর ভিত্তি করছে কতটা কি হচ্ছে কি তোমার পেছবে বা কবে কি হবে, ঠিক আছে? এবার তোমরা জানো যে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে, তাই না? মাল্টিপল গোষ্ঠী ভাগ হয়ে গেছে প্রত্যেকটার ক্ষেত্রে। ফ্রেশার্সেরও 4-5টা গোষ্ঠী ভাগ হয়ে গেছে, ইন সার্ভিসের ক্ষেত্রেও 4-5টা গোষ্ঠী ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? তাই বলছিলাম যে ধরুন যারা 11-12 পেয়ে যাবে, 11-12 তো ওটার মতো কাউন্সিলিংটা প্রথমের দিকে হবে। সরকারের কি এরকম কোনো ইন্টেনশন আছে যারা 11-12 কাউন্সিলিং করিয়ে নেবে বা জয়েন হয়ে যাবে, আমি তুমি তাদের কি কাউন্সিলিং করতে দেবে না, বা বোধ তারা কাউন্সিলিং করতে পারে? না না, ওটা তো সংবিধানগত নিয়ম আছে, ওটা সংবিধানগত নিয়ম আছে যে কেউ চাইলে 11-12-এ জয়েন করার পরেও সে 9-10-এ যদি পরীক্ষায় বসে থাকে, তার যদি র্যাঙ্কে যদি সে থাকে তাহলে সে কিন্তু কাউন্সিলিং করতে পারে। এমন কোনো রুলস রেগুলেশন নেই বা কোনো গেজেটেও মেনশন নেই যে কোনো ক্যান্ডিডেট যদি সে দুটোর জন্য এলিজিবল হয়, যদি 11-12 পেয়ে যায় তাহলে সে 9-10-এর জন্য মানে কাউন্সিলিংয়ে যেতে পারবে না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন নেই, তাই না? কারণ বাড়ির কাছাকাছি কেউ পেলে তো অবভিয়াসলি সে তো নিতেই পারে। তবে যেহেতু স্যালারি স্ট্রাকচারের অনেকটাই ডিফারেন্স, তাই না? প্রায় হচ্ছে তোমার 12,000 মতো। কিন্তু এই 10 নম্বরে দেওয়ার ফলে যারা ইন্টারভিউ টিচার আছে তারা দেখবেন এমন জায়গায় 11-12 যারা রয়েছে, 9-10 তারা রয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই রয়েছে। হ্যাঁ, এবারে তারা নিশ্চয়ই হচ্ছে কি হায়ার পোস্টে নেবে। কাউন্সিলিং করিয়ে নিলে, একবার কাউন্সিলিং করিয়ে নিলে এই সরকার যদি ধরুন আগের বারে যেরকম হয়েছিল 7 কাউন্সিলিং 8 কাউন্সিলিং পর্যন্ত হয়েছিল,
এই সরকার হয়তো করলো না একদম, তার মানে আরে ওরকম করতে পারবে না বাবা, ওরকম কোনো রুলস রেগুলেশন নেই। কি বলা বুঝতে পারলে? ওটা কেউ নেই। তুমি যেটা বলছো তোমার সাপেক্ষে বলছো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওটা যদি রুলস থাকতো তাহলে তখন কার্যকর হতো, কিন্তু যেহেতু নেই সেটা তো তুমি করলে হচ্ছে কি আবার কেস হবে না। তো অতএব হচ্ছে কি ওরকম করা যাবে না। এবারে যে 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 কোনো হচ্ছে কি ক্যান্ডিডেট সে তো একটাই চাকরি নেবে না, পরবর্তীকালে না জয়েন করলে কাউন্সিলিংয়ে যাওয়ার পরে যদি সে স্কুল চয়েস না করে বা সে যদি নিয়ে নিয়ে জয়েন না করে তখন আবার নিচ থেকে ডাকবে, তাই না? ওই জায়গাটায় আগে কি হতো, দুর্নীতি হয়ে যেত, তাই না? মাঝখানে কাউকে ঢুকিয়ে দিত, কিন্তু সেটা তো আর এবছর তো এখন তো আর হবে না, যেহেতু পুরোপুরি হচ্ছে কি তোমার সবটাই হচ্ছে কি তোমার লিগেলি হচ্ছে বা সবটাই হচ্ছে লিস্ট আউট হয়ে হচ্ছে। আসলে নন জয়েনিং ক্ষেত্রে ডিআই থেকে আবার ঘুরে আপগ্রেড হয়ে আসতেই তো প্রায় 3 মাস লেগে যায়। এবারে এটা নিশ্চয়ই হচ্ছে কি তারা বলে দেবে, কিছু একটা টাইম পিরিয়ড দিয়ে দেবে যে এই টাইম পিরিয়ডের মধ্যে জানিয়ে দিতে হবে। কেননা যেহেতু হচ্ছে কি এটা একটা মানে টার্গেট ডেট থাকবে না, এটা টার্গেট মানে ফুলফিল করার একটা ডেট থাকবে। তো এবারে হয়তো বলে দিতে পারে যে অমুক তারিখের মধ্যে জানিয়ে দিতে হবে বা অমুক জিনিসের মধ্যে বলে দিতে হবে, ঠিক আছে? কারণ যেহেতু এবারে আলাদাভাবে হচ্ছে আর কি। এবারে দেখা যাক কি হয়, বুঝতে পারলে? যাই হোক, তো এই ছিল আজকের আপডেট, মানে যতটা আপডেট দেওয়ার কথা ততটাই হচ্ছে আপডেট দিলাম। আন্দোলন সব জায়গায় হচ্ছে। বলছি, একটা কথা বলার আছে। বলো। বলছি স্যার, কালকে কি সুপ্রিম কোর্টে হচ্ছে 7% না 17%, এটা কি ক্লিয়ারলি বলবে? কালকে কি কালকেই যে হবে তো কোনো গ্যারেন্টি নেই না। কালকে মামলা হবে না স্যার। কালকে তো হচ্ছে তাহলে। আর কালকে সুপ্রিম কোর্টে তো 7% 17%-এর কোনো মামলা হয়নি বাবা। সুপ্রিম স্যার হয়েছে স্যার, আইএফআই হয়েছে। হ্যাঁ, ওটা জাস্ট হচ্ছে ক্লারিফিকেশন দেবে। ক্লারিফিকেশন জানতে চেয়েছে। একদম। হ্যাঁ, ওই যে ফাইলটা করেছে তার সাথে এইটাও জানতে চেয়েছে যে কি করে। শোনো, একটা কথা বলে দিচ্ছি, এটা সুপ্রিম কোর্ট হচ্ছে কি তোমরা জানো যে আজ পর্যন্ত যা যা হচ্ছে কি তোমার মানে ওই প্যানেল বাতিল করে যা যা মামলা গেছে, মানে কোনোটাই শুনতে চায় না, মানে জানি না কি কারণে। তো সেটা হচ্ছে কি আমার আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, ঠিক আছে, সরকার যেটা চাইবে, বুঝতে পেরেছেন, সেটাই হবে আর কি। ঠিক আছে, সরকার যদি চায় 7% করাতে 7%ই হবে। এটা আমার আগাম বলাটা হয়তো ঠিক নয়, ঠিক আছে, আমার যতটুকু মনে হয় যে তাই হবে আর কি। তাই কারণ হচ্ছে কি বুঝতেই পেরেছো। তো এবারে দেখা যাক কি করে আর কি, ঠিক আছে। এবার আমার মনে হয় যে এবারে সুপ্রিম কোর্ট হচ্ছে কি একদম পুরো মানে লিখিতভাবে কোনো কিছু একটা যদি বলে দেয় যে অমুক ডেট মানে অমুক ডেট, আর কোনো পিছাবে না, অমুক পার্সেন্টেজ মানে অমুক পার্সেন্টেজ রিক্রুটমেন্ট, ঠিক আছে, এটা যদি করে দেয় তাহলে হচ্ছে কি জিনিসটা খুব ভালো হয়, ঠিক আছে। কেননা হচ্ছে কি এটা নিয়ে তোমরা জানো বিভিন্নভাবে বহু মানুষ, তাই না, মানে কি বলবো আর কি, মানে খুব বাজে সিচুয়েশন চলছে। দেখো তোমরা, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাই না? তোমাদের মধ্যে যদি এই একটা মানসিক চাপ সৃষ্টি হয় তাহলে তোমরা ভাবো ইন সার্ভিসদের ক্ষেত্রে কি হচ্ছে আর কি। বিশেষ করে যারা ওবিসি এতে ছিল আর কি, যাদের কাস্ট ৭৭টার মধ্যে রয়েছে, যারা বেরিয়ে গেছে, তাদের কি হচ্ছে, তাই না? মানে সর্বস্তরে মানুষ কিন্তু একটা ভুক্তভোগী আর কি। সবাই হচ্ছে কি তোমার এখন জানে না যে কি হতে চলেছে, কি হবে, তাই না? কিছু একটা দেখো, আমরা সবাই হচ্ছে কি দেখো এখন বর্তমানে হচ্ছে কি তোমার আইন ব্যবস্থার উপরই নির্ভরশীল, ঠিক আছে। এবারে আইন ব্যবস্থা যদি হাত তুলে দেয় সেখানে আর কিছু করার থাকে না, তাই না? এতজন মানুষ, এত সবারই কিন্তু হচ্ছে কি তোমার এটার সাথেই জড়িয়ে রয়েছে। তো ওটাই হচ্ছে কি অনেক হয়েছে। এবারে যাই হোক না কেন, 17%, 7% যাই করুক না কেন, একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে তার মধ্যেই যাই মানে করে দিই আর কি, ঠিক আছে। কারণ তোমরা জানো এমনিতেই 2016 সালে যারা বঞ্চিত, মানে যারা মানে চাকরি থেকে বাদ চলে গেছে, আবার এই যে 17%-এর নামে আবার 7% করতে গেলে দেখবে 11-12 হচ্ছে কি যারা ওবিসিতে ডাক পেয়েছিল, অবভিয়াসলি 7% 10% বেরিয়ে যাচ্ছে, মানে অনেকেই আবার যারা এম প্যানেল হয়েছিল, যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছিল, তাদেরও আবার দেখা গেল তারাও বেরিয়ে চলে যাবে, তাই না? মানে একই অবস্থা তাদের হবে, তাই না? যে কেউ প্রতিপদ থেকে দেখো, তোমার আমার ক্ষেত্রে হলেও গায়ে লাগতো না, সে এটা মানে এম প্যানেল হয়েছিল, পিভিআর করেছে, মেডিকেল করেছে, রেকমেন্ডেশন পেয়েছে, তারপরে যখন চলে যাবে যে কেউ অবস্থা খুব খারাপ হবে, তাই না? তাই তো। তো
মানে সে একটা ভেবে নিয়েছে যে আমি সেই স্কুল চয়েস করেছি, সে একটা স্বপ্ন দেখে নিয়েছে, তার তার একটা মেন্টাল মানে মানে কি বলবো, তার একটা মানসিকভাবে তার একটা আলাদা ফিলিং কাজ করেছে। তো সেই জায়গায় যদি হঠাৎ করে আবার এরকম চলে আসে, তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে কি তোমার জিনিসটা হচ্ছে খারাপ দাঁড়ায়, তাই না? এবার কিছু করার নেই, এই ওবিসি জিনিসটা না, মানে যেহেতু এসএসসি মানে নোটিফিকেশন আগে মানে পরীক্ষার শুরু থেকেই দিয়ে রেখেছিল, এটাকে মেনে নিতে হবে, বুঝতে পারলে? এটা কিছু করার নেই, বুঝতে পারলে? বাকি কেসগুলো আইন হয়তো যেটা করবে সেটা হবে, কিন্তু ওবিসির কেসটা হচ্ছে কি দেখবে মানে এসএসসি যেটা বলবে সেটাই হবে। তার কারণ হচ্ছে কি, তোমরা জানো যে ফর্ম ফিল আপের শুরু থেকেই ওবিসির হচ্ছে কেসটা কিন্তু বলেছিল যে যেটা রায় আসবে তার উপর ডিপেন্ড করেই হবে, বুঝতে পেরেছো তো? তো এটা আমার মনে হয় না যে কিছু কেস করলে বা চেঞ্জ হবে বলে, ঠিক আছে? যেটা বাস্তব সেটা বলাটা ভালো, তাই না? তো সেই সাপেক্ষে হচ্ছে কি জিনিসটা খুব খারাপ ঘটলো, তাই না? অনেকে হয়তো বলছে যে আমাদের ওবিসি না থাকলে আমি হয়তো ইডাব্লিউএস করতে পারতাম, তাই না? তো সেটা সে বলছে, ঠিকই বলছে, কিন্তু এটাও ঠিক যে সেটা কিন্তু হচ্ছে কি সেই সময় ভাবতে হতো যে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন না, যেহেতু অলরেডি নোটিশ দেওয়া ছিল যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, কিন্তু ওবিসির ব্যাপারটা হচ্ছে কি যেটা রায় আসবে তার উপর সেটাকে সবাইকে মেনে নিতে হবে, তাই না? এরকম একটা নোটিশ দেওয়া ছিল, তোমরা সবাই জানো। তো এখানে মানে কিছু করার নেই আর কি, বুঝতে পেরেছো তো? আর বিশেষ করে হচ্ছে কি তোমার জোরটা পাঠিয়ে দিয়ে গেছে আগের সরকার, তাই না? এই জোরটা যদি তারা কাটিয়ে দিয়ে দিতে পারতো, তাহলে তাদের হচ্ছে কি তোমার মানে কুকর্ম হচ্ছে কি সেটা হচ্ছে আমার মানে প্রতিপদ থেকে এখন ভোগ করতে হচ্ছে, বুঝতে পারলে? তো কিছু করার নেই এখন হচ্ছে কি মানে। এবার হ্যাঁ, একটা ভালো খবর যেটা হচ্ছে কি বললাম যে সেপ্টেম্বর থেকে যেহেতু আবার নতুন করে যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো কথা বলা হয়েছিল সেগুলো আবার নোটিফিকেশন জারি হবে, তাই না? সেরকমই মানে শোনা যাচ্ছে বা সেরকমই ঘটবে, ঠিক আছে? সেপ্টেম্বর থেকে সমস্ত স্তরে যে নোটিফিকেশন গুলো শুরু হবে আর কি, তাই না? যাই হোক, আপাতত হচ্ছে কি আমরা মানে আমাদের রাজ্যবাসী যাতে হচ্ছে কি ওই খবরের জন্য হচ্ছে কি আমরা অপেক্ষায় আছি, আসুক সবাই যাতে হচ্ছে কি রিক্রুটমেন্ট পা, তাই না? অনেক হয়েছে, অনেক মানে বিশেষ করে যুব সমাজটা আজকে কিন্তু মানে কি বলবো আর কি, মানে খুবই খারাপ অবস্থার দিকে চলে গেছে। অনেকে তো যারা ওই ট্রানজিশনে ছিল, তাই না, যারা বয়স বৃদ্ধির কারণে পারিবারিক চাপ, সাংসারিক চাপ, তাই না, তারা হচ্ছে কি পড়াশোনার জগৎ থেকে তারা আলাদা হয়ে গেল। তো এইগুলো নিয়ে কেউ কিছু ভাবছে না, তাই না? যাই হোক, আপাতত হচ্ছে কি এখন কিছু করার নেই, পরিস্থিতির যেটা সবাই শিকার হয়েছে। চলো, আর কিছু বলার নেই,